Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইংরেজি ওয়ার্ডস নিয়ে এসেছি। দেখো, আজকের এই ভিডিওটাতে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ইংরেজি বলার জন্য এই ওয়ার্ডগুলো জানা খুবই দরকার। দেখো, যত তোমরা বেশি ওয়ার্ডস জানবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা ইংরেজিতে ফ্লুয়েন্ট হবে। কোন একটা ভাষা শেখার জন্য সেই ভাষাটার শব্দ যত বেশি শেখা যায়, সেই ভাষাটায় তত বেশি তাড়াতাড়ি ফ্লুয়েন্ট হওয়া যায়। দেখো, এর আগেও আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি যেগুলো শুধু ইংরেজি ওয়ার্ডের ওপরে। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো একবার দেখে নিও। ওখান থেকেও তোমরা অনেকগুলো ওয়ার্ড কালেক্ট করতে পারবে, আর সেই ওয়ার্ডগুলো দিয়েও তোমরা সেন্টেন্স তৈরি করে ব্যবহার করতে পারবে। আজকের এই ভিডিওটাতেও আমি এমনই কিছু ওয়ার্ডস নিয়ে এসেছি যেগুলো তোমাদের প্রতিদিনের ব্যবহারের জন্য খুবই দরকার হবে। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা মন দিয়ে দেখো কিভাবে আমরা বাক্যে ব্যবহার করছি। তো ভিডিওটা কিন্তু খুবই ফ্রুটফুল, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, চিৎকার করা বোঝাতে আমরা শুধুমাত্র জানি শাউটের ব্যবহার, কিন্তু আমরা শাউটের ব্যবহার সেন্টেন্সে সবসময় করি না। আমরা কিন্তু ইয়েলের ব্যবহারও সেন্টেন্সে করতে পারি। তোমরা প্রায় দেখবে এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে। চলো দেখি এর ব্যবহার। দয়া করে আমার ওপর ওরকম চিৎকার করো না। প্লিজ ডোন্ট ইয়েল অ্যাট মি লাইক দ্যাট। প্লিজ ডোন্ট ইয়েল অ্যাট মি লাইক দ্যাট, যার অর্থ হলো দয়া করে আমার ওপর ওরকম চিৎকার করো না। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে ইয়েলের ব্যবহার সহজেই করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো। পাবলিক প্লেসে চিৎকার করাটা ভদ্রতা নয়। অর্থাৎ যেখানে প্রচুর লোকজন ভর্তি, অর্থাৎ জনসমক্ষে চিৎকার করাটা ভদ্রতা নয়। It's not polite to yell in public place. It's not polite to yell in public place. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইয়েলের ব্যবহারটা কিভাবে করছি। আমার মনে হয় এখন খুব সহজেই তোমরা ইয়েলের ব্যবহার সেন্টেন্সে করতে পারবে। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো সিক। সিক, যার অর্থ হলো খোঁজা বা সন্ধান করা। আমরা সেন্টেন্সে খোঁজা বা সন্ধান করা বোঝাতে সিকের ব্যবহারও করতে পারি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে কি করে আমরা সিককে ব্যবহার করছি। আমরা আমাদের সম্পর্কগুলোর মধ্যে সুখের সন্ধান করি। We seek happiness in our relationships. We seek happiness in our relationships. তাহলে তোমরা বুঝতে পারছো সিকের ব্যবহার আমরা সেন্টেন্সে কিভাবে করলাম। আরো একটা এক্সাম্পল দেখো। আমরা শিক্ষার মাধ্যমে জ্ঞানের সন্ধান করি। We seek knowledge through education. We seek knowledge through education. তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা সিককে কি করে ব্যবহার করছি। তোমরা খুব সহজে সেন্টেন্স তৈরি করে ফেলো এই ওয়ার্ডটা দিয়ে, আর সেটাকে ব্যবহার করো। আর একটা দেখো, পরের ওয়ার্ডটা হলো রিভাইটালাইজ। রিভাইটালাইজ, যার অর্থ হলো পুনরায় প্রাণবন্ত করা বা পুনরুজ্জীবিত করা। আমরা প্রায় বলে থাকি জীবনটাকে পুনরায় প্রাণবন্ত করে নাও। তো এরকম ধরনের অর্থে আমরা সেন্টেন্সে রিভাইটালাইজের ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে আমরা কিভাবে ব্যবহার করি। আমাদের শরীরকে পুনরুজ্জীবিত করার জন্য জলপান করা অপরিহার্য। ড্রিঙ্কিং ওয়াটার ইজ এসেনশিয়াল টু রিভাইটালাইজ আওয়ার বডি। ড্রিঙ্কিং ওয়াটার ইজ এসেনশিয়াল টু রিভাইটালাইজ আওয়ার বডি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে রিভাইটালাইজের ব্যবহার আমরা কিভাবে করছি। ধ্যান আপনার অভ্যন্তরীণ শান্তিকে পুনরুজ্জীবিত করতে পারে। মেডিটেশন ক্যান রিভাইটালাইজ ইয়োর ইনার পেস। মেডিটেশন ক্যান রিভাইটালাইজ ইয়োর ইনার পেস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা রিভাইটালাইজের ব্যবহার কত সহজে করতে পারি। দেখো, সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে পুনরায় প্রাণবন্ত করা বা পুনরুজ্জীবিত করা, তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার খুব সহজেই করতে পারি। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো অ্যাপ্রিহেনসিভ। অ্যাপ্রিহেনসিভ, যার অর্থ হলো উদ্বিগ্ন বা শঙ্কিত। অর্থাৎ কোনো কিছু খারাপ হতে পারে এরকমটা ভেবে চিন্তিত হয়ে যাওয়া, এটাকে আমরা বলবো অ্যাপ্রিহেনসিভ। সেন্টেন্সে দেখো এই ওয়ার্ডটাকে আমরা কি করে ব্যবহার করছি। তারা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ছিল, বা তারা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল। They were apprehensive about the uncertain future. They were apprehensive about the uncertain future. তো তোমরা সেন্টেন্সটার মধ্যে দিয়ে বুঝতে পারছো হয়তো ভবিষ্যতে কোনো কিছু খারাপ হতে পারে এরকমটা ভেবে তারা উদ্বিগ্ন ছিল বা তারা শঙ্কিত ছিল। আর এরকমটা বোঝাতেই আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা অর্থাৎ অ্যাপ্রিহেন্সিভের ব্যবহার সেন্টেন্সে করছি। আমার মনে হয় এই ওয়ার্ডটা তোমাদের কাছে এবার সহজ হলো। চলো দেখি আর একটা সেন্টেন্স যার মধ্যে দিয়ে আরো একটু ভালো করে ওয়ার্ডটাকে বোঝা যায়।
তিনি প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ছিলেন। He was apprehensive about the future of the project. He was apprehensive about the future of the project. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অ্যাপ্রিহেন্সিভ অর্থাৎ এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। দেখো ওয়ার্ডটা কিন্তু খুবই সহজ, শুধু সেন্টেন্স তৈরি করতে হবে আর এটাকে ব্যবহার করতে হবে। সেন্টেন্সের মধ্যে যত তোমরা ওয়ার্ডগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি ওয়ার্ডগুলোকে তোমরা শিখতে পারবে। এবার চলো দেখি পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো স্কেপটিক্যাল। স্কেপটিক্যাল যার অর্থ হলো সন্দেহপ্রবণ, অর্থাৎ যার মধ্যে প্রচন্ডভাবে সন্দেহবাতিক থাকে। আমরা প্রায় কিন্তু এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, দয়া করে প্রত্যেকটা জিনিস নিয়ে সন্দেহপ্রবণ হয়ো না। প্লিজ ডোন্ট বি স্কেপটিক্যাল অ্যাবাউট এভরিথিং। প্লিজ ডোন্ট বি স্কেপটিক্যাল অ্যাবাউট এভরিথিং। দেখো আমরা প্রায় বলে থাকি যে প্রত্যেকটা জিনিস নিয়ে এরকম সন্দেহপ্রবণ হয় না। তো এই সেন্টেন্সটাকে এখন আমরা ট্রান্সলেট করতে গিয়ে এই ওয়ার্ডটার ব্যবহার সহজেই করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো, সে সবসময় জিনিস নিয়ে সন্দেহপ্রবণ। She is always skeptical about things. She is always skeptical about things. পরের ওয়ার্ডটা হলো রেশনাল। রেশনাল যার অর্থ হলো যুক্তিসঙ্গত। দেখো এই ওয়ার্ডটাকে কিন্তু আমরা প্রায় শুনে থাকি। চলো দেখি সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে আমরা কি করে ব্যবহার করছি। ছোটখাটো বিষয় নিয়ে আতঙ্কিত হয়ে যাওয়াটা যুক্তিসঙ্গত নয়। It's not rational to panic over minor issues. It's not rational to panic over minor issues. তো আমরা এই ধরনের সেন্টেন্সে অর্থাৎ যেখানে বোঝাতে চাই যুক্তিসঙ্গত সেখানে আমরা এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো, তিনি তার কাজগুলোর জন্য একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদান করেছিলেন। He provided a rational explanation for his actions. He provided a rational explanation for his actions. তো তোমরা এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে বুঝতে পারলে সেন্টেন্সে আমরা রেশনাল এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করতে পারি। পরেরটা দেখো, পরের ওয়ার্ডটা হলো ইন্ট্রিগ। ইন্ট্রিগ যার অর্থ হলো চক্রান্ত। ফর এক্সাম্পল, তাদের সম্পর্কটা ছিল চক্রান্তে ভরা। Their relationship was full of intrigue. Their relationship was full of intrigue. তো সেন্টেন্সে চক্রান্ত বোঝাতে আমরা ইন্ট্রিগ এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো, তিনি কোম্পানিটিতে চক্রান্তের একটা জাল আবিষ্কার করেছিলেন। She discovered a wave of intrigue in the company. She discovered a wave of intrigue in the company. পরের ওয়ার্ডটা হলো কনফাইন। কনফাইন যার অর্থ হলো সীমাবদ্ধ করে রাখা বা আটকে রাখা। ফর এক্সাম্পল, একটা পাখিকে একটা খাঁচার মধ্যে সীমাবদ্ধ করে রাখাটা বেদনাদায়ক। It's painful to confine a bird in a cage. It's painful to confine a bird in a cage. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কাউকে আটকে রাখা বা সীমাবদ্ধ করে রাখা বোঝাতে কনফাইনের ব্যবহার সেন্টেন্সে করছি। আরেকটা এক্সাম্পল দেখো, আমাদের আলোচনাটাকে মূল বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখাটা দরকার। We need to confine our discussion to the main point. We need to confine our discussion to the main point. তাহলে তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে কাউকে বা কোনো কিছুকে যখন সীমাবদ্ধ করে রাখার কথা বলা হয় তখন আমরা কনফাইনের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এবার দেখো পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো এন্ডেঞ্জার। এন্ডেঞ্জার যার অর্থ হলো বিপদগ্রস্ত করা বা বিপন্ন করা। যখন সেন্টেন্সে আমরা বিপন্ন করা বা বিপদগ্রস্ত করা বোঝাবো তখন এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, ধূমপান আমাদের স্বাস্থ্যকে বিপন্ন করতে পারে। স্মোকিং ক্যান এন্ডেঞ্জার আওয়ার হেলথ। স্মোকিং ক্যান এন্ডেঞ্জার আওয়ার হেলথ। আর একটা এক্সাম্পল দেখো, দূষণ আমাদের প্রকৃতিকে বিপন্ন করতে পারে বা দূষণ আমাদের প্রকৃতিকে বিপদগ্রস্ত করতে পারে। পলিউশন ক্যান এন্ডেঞ্জার আওয়ার নেচার। পলিউশন ক্যান এন্ডেঞ্জার আওয়ার নেচার। পরের ওয়ার্ডটা হলো ইমিটেড। ইমিটেড যার অর্থ হলো অনুকরণ করা বা নকল করা। আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার প্রায় দেখে থাকি। এক্সাম্পল দেখো, তারা তাদের বাবা মায়ের আচরণ অনুকরণ করে। They imitate their parents' behavior. They imitate their parents' behavior. সে পশুদের আওয়াজ বেশ ভালো অনুকরণ করতে পারে। She can imitate animal sounds quite well. She can imitate animal sounds quite well. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইমিটেটের ব্যবহার কি করে করলাম। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো ফ্যাবিউলাস। ফ্যাবিউলাস যার অর্থ হলো দারুণ বা অসাধারণ বা চমৎকার। এক্সাম্পল দেখো, ওই রেস্তোরাঁয় খাবারটা ছিল দারুণ। The food at that restaurant was fabulous. The food at that restaurant was fabulous.
আরেকটা এক্সাম্পল দেখো, তাদের লাইব্রেরিতে বইয়ের একটা চমৎকার কালেকশন রয়েছে, অর্থাৎ বইয়ের একটা চমৎকার সংগ্রহ রয়েছে। They have a fabulous collection of books at their library. They have a fabulous collection of books at their library. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ফ্যাবিউলাস এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। তো আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে প্রত্যেকটা ওয়ার্ডকে এখন খুব সহজেই তোমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। দেখো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু খুবই সহজ ছিল, শুধু দরকার তোমাদের প্র্যাকটিস। যত তোমরা প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা এই ওয়ার্ডগুলোর সাথে সরগড় হয়ে যাবে। তো এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.